কিভাবে হাজার হাজার বছর আগের সাধারণ একটা গণনার যন্ত্র থেকে আজকের দিনের হাতের মুঠো থাকা স্মার্টফোন বা এআই তৈরি হলো, চলুন সেই অসাধারণ ইতিহাসটাতেই ডুব দেওয়া যাক। তো প্রশ্নটা ঠিক এখানেই। এই যে বিশাল একটা প্রযুক্তিগত বিবর্তন, এর পেছনে কিন্তু রয়েছে বহু শতাব্দীর উদ্ভাবন আর অসংখ্য মানুষের অবদান। চলুন এই দারুণ রহস্যটারই সমাধান খোঁজা যাক। আসলে সব কিছুর শুরু হয়েছিল খুব সাধারণ একটা চাহিদা থেকে, গণনা করা বা হিসাব রাখা। মানুষ যখন প্রথম এই দরকারটা অনুভব করল, ঠিক তখনই কিন্তু প্রযুক্তির এই লম্বা সফরের প্রথম ধাপটা শুরু হয়। এই টাইমলাইনটা দেখলে কিন্তু অবাক হতে হয়। ভাবুন তো, খ্রিস্টপূর্ব ২৪০০ সালে চীনে তৈরি হয়েছিল প্রথম গণনা যন্ত্র অ্যাবাকাস, আর এরপরে যে গুরুত্বপূর্ণ আবিষ্কারটা এলো সেটা প্রায় ৪০০০ বছর পর ১৬৪২ সালে। কি বিশাল একটা লম্বা অপেক্ষা! এরপর আমরা চলে এলাম ১৭ শতকে। এই সময় কিছু অসাধারণ বিজ্ঞানী স্বপ্ন দেখতে শুরু করলেন যে গণনার এই পুরো কাজটাকেই যদি স্বয়ংক্রিয় বা অটোমেটিক করে ফেলা যায়। আর ঠিক এখান থেকেই উদ্ভাবনের গতিটা বেশ খানিকটা বাড়তে শুরু করে। এখানে আমরা দুটো যন্ত্রের একটা দারুণ তুলনা দেখতে পাচ্ছি। ব্লেইজ প্যাসকেলের প্যাসকেল আইন ছিল একটা বিরাট পদক্ষেপ, কিন্তু লিবনিজের স্টেপড রেকনর সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। মানে এটা শুধু যোগবিয়োগই নয়, গুণ এবং ভাগও করতে পারত। এখান থেকে খুব পরিষ্কার বোঝা যায় কিভাবে একজন উদ্ভাবকের কাজ অন্যজনকে আরও ভালো কিছু করতে অনুপ্রাণিত করে। এখন আমরা চলে এসেছি ১৯ শতকে, আর দেখা হচ্ছে এমন একজনের সাথে যিনি আধুনিক কম্পিউটারের মূল নকশাটাই তৈরি করেছিলেন। হ্যাঁ, ইনি চার্লস ব্যাবেজ, যাকে ঠিক এই কারণেই কম্পিউটারের জনক বলা হয়। ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ধারণাটা ছিল এক কথায় যুগান্তকারী। এই যে তিনটি অংশ, মেমরি, প্রসেসর আর ইনপুট আউটপুট সিস্টেম, এগুলোই কিন্তু আজকের প্রত্যেকটা কম্পিউটারের একেবারে মূল ভিত্তি। যদিও তিনি নিজে যন্ত্রটা তৈরি করে যেতে পারেননি, কিন্তু তার এই ধারণা বা ব্লুপ্রিন্টটাই ছিল আসল বিপ্লব। ব্যাবেজের ধারণার সাথে সাথেই কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের জন্ম হয়, আর সেটা হলো অ্যালগোরিদম। খুব সহজ করে বললে এটা হলো কোনো একটা কাজ ধাপে ধাপে করার একটা নির্দেশিকা, অনেকটা রান্নার রেসিপির মতো। আর এই ধারণাটাই আমাদের গল্পের পরবর্তী গুরুত্বপূর্ণ চরিত্রের দিকে নিয়ে যায়। ইনি হলেন অ্যাডা লাভলেস। তিনি শুধু একজন গণিতবিদ ছিলেন না, তিনি প্রথম ব্যাবেজের ওই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য একটি অ্যালগোরিদম লিখেছিলেন। মানে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। তিনি প্রথম বুঝতে পেরেছিলেন যে এই যন্ত্রটা শুধু সংখ্যার হিসাবের জন্য নয়, এর সম্ভাবনা আসলে আরও অনেক অনেক বেশি। চলুন এবার একটা বড় লাফ দেয়া যাক। আমরা চলে এলাম ২০ শতকে, যেখানে প্রযুক্তিতে একটা বিশাল পরিবর্তন এলো। যান্ত্রিক যুগ শেষ হয়ে জন্ম নিল ইলেকট্রনিক যুগ, যা আক্ষরিক অর্থেই সবকিছু বদলে দিল। আর এই নতুন যুগের প্রথম সৃষ্টি ছিল ইনিয়াক। এটা ছিল বিশাল আকারের একটা যন্ত্র, এতটাই বড় যে পুরো একটা ঘর লেগে যেত এটাকে রাখতে। এটাই ছিল পৃথিবীর প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক কম্পিউটার। ১৭,০০০-এর বেশি। ভাবা যায়? ইনিয়াকের বিশালতাটা বোঝার জন্য এই একটা সংখ্যাই যথেষ্ট। এটাতে ১৭,০০০-এরও বেশি ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো। একবার ভাবুন তো, আমাদের আজকের স্মার্টফোনের তুলনায় ওটা কত বড় আর জটিল ছিল। তো ওই যে ভ্যাকিউম টিউব, ওগুলো ছিল বিশাল আর প্রচুর শক্তি খরচ করত। এটা একটা বড় সমস্যা ছিল। তাই উদ্ভাবনের পরবর্তী ধাপ বা চ্যালেঞ্জটা ছিল কম্পিউটারকে কিভাবে আরও ছোট, আরও দ্রুত আর আরও কার্যকরী করে তোলা যায়। এই স্লাইডটা খুব সুন্দরভাবে সেই যাত্রার ৩টা ধাপ দেখাচ্ছে। প্রথমে বিশাল ভ্যাকিউম টিউবে জায়গা নিল অনেক ছোট আকারের ট্রান্সিস্টর, আর তারপর এলো আসল বিপ্লব, মাইক্রোপ্রসেসর। মানে একটা ছোট্ট চিপের মধ্যেই পুরো একটা কম্পিউটারের মস্তিষ্ক। এই একটা উদ্ভাবনী ব্যক্তিগত কম্পিউটারের দরজা পুরোপুরি খুলে দিল। আর সেই দরজাটা খোলার চাবিকাঠি ছিল এই ইন্টেল ৪০৪। ১৯৭১ সালে এ প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসরটা বাজারে আসার পরই বলা যায় ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবটা সত্যি সত্যি শুরু হয়। ব্যাস, এই দীর্ঘ পথটা পাড়ি দিয়ে আমরা এখন বর্তমান যুগে এসে পড়েছি, যেখানে শক্তিশালী কম্পিউটার আমাদের ডেস্কে, ব্যাগে, এমনকি পকেটেও চলে এসেছে। ৭০-এর আর ৮০-র দশকে অ্যাপল এবং আইবিএমের মতো কোম্পানিগুলো
এই কম্পিউটারকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। প্রযুক্তি তখন আর শুধু বিজ্ঞানীদের গবেষণাগারের জিনিস রইল না, আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠল। সেই প্রাচীন অ্যাবাকাস থেকে শুরু করে আজকের দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পর্যন্ত এই পুরো ইতিহাসটা আসলে একটা লম্বা, অসাধারণ প্রযুক্তিগত যাত্রার গল্প। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই যাত্রা এখনো থামেনি, বরং এর গতি দিনকে দিন বেড়েই চলেছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই যে উদ্ভাবনের অবিশ্বাস্য একটা দৌড় আমরা দেখলাম, এর পরের পর্যায়টা কি হতে চলেছে? ভবিষ্যৎ আমাদের জন্য আর কি নতুন চমক নিয়ে অপেক্ষা করছে? এটা কিন্তু ভাবনার বিষয়।